পুপুর জন্য স্মুদি বানালাম। ঘরে এখন আম রয়েছে, আম 1 চামচ এই রোস্টেড ওটস দিয়ে মিক্সির মধ্যে ঘুরিয়ে দিলাম। এটা নাকি খুব পুষ্টিকর, খাবে খানে থাকলো। আমি আপাতত 1 কাপ চা নিয়ে বসি। সকাল থেকে খাটতে খাটতে হাত পা অবশ হয়ে গেছে, এখন চা খেয়ে এনার্জি সঞ্চয় করব। পুপুকে এখন চা সাধলেও খাচ্ছে না, জানেন, বুঝতে পারছে তো। সকালে খালি পেটে চা খেলে ওর শরীর ভারী হয়ে যাচ্ছে, অম্বলের ঢেকুর উঠছে। নিজের শরীর বুঝে খাওয়া দাওয়া করতে হবে, কেউ কাউকে শিখিয়ে পারবে না। চুলটা খড়খড়ে হয়ে গেল গো। পুপুকে বলেছি ওই নায়িকা থেকে শ্যাম্পুর অর্ডার দে, পুপু বাড়িতে থাকলে তবেই ফোনপে করতে পারবে। আমার কাছে তো সেই ব্যবস্থা নেই। বলছে ঠিক আছে, রাতের দিকে করে দেবো। মেয়ে মানুষের কত খরচা বলুন তো। হ্যাঁ, এর আগের দিন বলেছিলাম, আপনারা কেউ কেউ মনে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, মেয়েরা খালি নিজের জন্য রোজগার করে, শাড়ি গয়নার কথা ভাবে। আমি তো আমার ইন্দ্রকে আজ পর্যন্ত ভালো জামা কাপড় কিনতে দেখি না, কিংবা সবচেয়ে ভালো জিনিসটাও খাবে দাবে কিনতে দেখি না, কোনো মেকআপের সরঞ্জাম কিনতে দেখি না, ভালো একটা শ্যাম্পু ব্যবহার করবে সেটাও দেখিনি। কিন্তু একটা মেয়ে যখন রোজগার করবে, সে দেখবেন ওই 100 টাকার মধ্যে পুরো 50 টাকা মেকআপের জন্য, তারপরে স্কিন কেয়ারের জন্য খরচা করে ফেলবে। যে মহিলার যত রোজগার তার তত চাহিদা, বাড়ির লোকের কাছে আদরও বেশি। এবারে এটা নিয়েও বলবেন, কে বলেছে, আমি তো অফিস কাচারি থেকে ফিরি, আমার শাশুড়ি মা 1 গ্লাস জলও দেয় না। ওটা ভাববেন কপাল। আমার পুপু যখন ছোট ছিল, ওই 3-4-এ পড়ে, তখন হস্তিনাপুরের বাড়িতে থাকতাম। তা বিকেলের দিকে আমার কলেজের যে 2-4 জন বন্ধু ছিল, তাদের সঙ্গে হাঁটতে বেরোতাম। তারা যে যার নিজের জীবনে ব্যস্ত, কেউ গান গাইছে, গান শেখাচ্ছে, কেউ মানে বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে ব্যস্ত, কিছু রোজগারপাতি করে। আমার তো তখন রোজগার ছিল না, ওই মেশিনের কাজ করতাম, সেটাকে আমি রোজগার বলে ধরতামও না। অভাবের সময় ও টাকা একদিকে আসতো আর একদিকে বেরিয়ে যেত, নিজের খরচাই চালাতাম। মানে ওদের প্রতি আমার একটা হিংসাও জন্মেছিল, হিংসা থেকে একটা রাগও জন্মেছিল। দূর, ওরা তো ওদের জীবন নিয়ে কত রকম গল্প করে, আর আমি ওই বাচ্চাকে স্কুলে পাঠালাম, হ্যাঁ, তারপরে রান্না বান্না কি করলাম, এর বাইরে তো আমার আর কোনো গল্প নেই। সেই জন্য বলছি, ওরা যে বাইরে বেরিয়ে রোজগার করছে, আমি ঘরে বসে ঘর সংসার ঠেলছি, আমার কোনো যোগ্যতা নেই, এটা ভাববেন না। আমরা যে এত বড় সংসার সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখছি, এটাও আমাদের ট্যালেন্ট। আমরা যদি না থাকতাম, তাহলে এই ঘরের পুরুষ মানুষরা বাইরে গিয়ে কাজকর্ম করতে পারতো না। সবসময় রোজগার করে মানে স্বামীর পাশে থাকা যায় না, স্বামীদের অনেক রকম টেনশন থাকে। এই যে আমাদের ইন্দ্র যে ব্যবসা করে, সারা দিন মাথার মধ্যে কি পরিমাণে চিন্তা, টেনশন, ওর মুখ চোখ দেখলে বোঝা যায়। ওর সঙ্গে যারা থাকে তারা বোঝে যে এত টেনশন নাও কি করে। হ্যাঁ, আজ এখানে এই টাকা দিতে হবে, আজ ওখান থেকে এই টাকাটা তুলে আনতে হবে। ওরে বাপ রে বাপ, টাকার চিন্তা হচ্ছে মারাত্মক চিন্তা। এবারে এই মানুষটার পাশে যদি আমি মেন্টাল সাপোর্ট হয়ে না থাকি, তাহলে সে কি করে প্রত্যেকদিন সকাল হলে বাইরে বেরিয়ে খাটবে। মেন্টাল সাপোর্টের জন্য ঘরের বউদের দরকার পড়ে। এখন যদি ভাবি না, আমাকেও এখন রোজগার করতে ছুটতে হবে, ট্রেনে বাসে চেপে এদিক থেকে ওদিকে যেতে হবে, থাকুক ঘর খালি, আমার কিছু করার নেই, হয় না বন্ধু। সবার জীবনের সঙ্গে সবার জীবন মিলবে না। তাই ভগবান যার জীবনে যতটুকু দিয়েছে সেইটুকু নিয়ে খুব আনন্দে থাকা দরকার, নাহলে ওপরে গিয়ে আর ভগবানকে জবাব দিতে পারবেন না। আমি দেখেছি আমার জীবনে এমন কিছু কিছু সময় এসছে, সেই টাইমে মনে হচ্ছে দূর, খালি আমার জীবনেই এ সমস্ত কেন, আরও তো কত লোক আছে, তাদের জীবন তো কত সুন্দরভাবে কাটছে। কিন্তু এখন এই মুহূর্তে এসে ভাবি, সেই টাইমে যদি একটুখানি শান্ত থাকতাম, একটুখানি স্থির হতে পারতাম, যেটুকু ঝগড়া অশান্তি হয়েছে সেটুকুও হতো না, ওই জীবনটাও আমার খুব সুন্দর আনন্দে কাটতো।
বুঝেছেন? অনেক জ্ঞান দিয়ে ফেলেছি বাবা, এইবারে পুজোয় বসি। তাহলে মোদ্দা কথা কি, যারা অফিস কাছারিতে যাচ্ছে যাক, তাদের যোগ্যতা ওটাই। আর যারা ঘরে বসে রান্নাবাড়ি করছে, ছেলে মেয়েদের খাওয়াচ্ছে, স্বামীকে ঠিক টাইমে অফিসে পাঠাচ্ছে, সেই সমস্ত মহিলাদের যোগ্যতা তাই। কিছু মহিলা রোজগার করে স্বামীর সাপোর্ট হয়ে দাঁড়ায়, আবার কিছু মহিলা ঘরে থেকে স্বামীর মেন্টাল সাপোর্ট হয়ে দাঁড়ায়। কেউ কারোর থেকে ছোট নয় ভাই, যার যার জীবন তার কাছে ভীষণ কঠিন। হ্যাঁ, দূর থেকে মনে হবে ওর জীবনটা খুব ভালো, ও তো সকাল হলেই কি সুন্দর সেজে গুজে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে, ওর জীবন কঠিন। আবার যারা ঘরে বসে রান্নাবাড়ি করছে, অন্য লোকেরা ভাবছে ও তোমার আর খাটনি কি, ওই রাজ্য বাচ্চ পাখার নিচে ঘুমাচ্ছ। না, আমারও চিন্তা আছে, এই যে একটু পরে গিয়ে কি রান্না করব সেটা হচ্ছে বড় চিন্তা। না, চিন্তা কালকেই সেরে রেখেছি, এই বড় পাখাটা চালাবো, তারপর পুজোতে বসবো। বাবা জিভ বেরিয়ে যাচ্ছে ভাই, জিভ বেরিয়ে যাচ্ছে। আর বললাম না, আমাদের রঙ্গিলা এখন এই পেছন দিকে ঘুমাচ্ছে না, কোথায় ঘুমাচ্ছে বলুন তো? ওই জবা গাছের নিচে সেই 1 হাঁটু মাটি খুঁড়েছে, ওই গর্তর মধ্যে শুয়ে রয়েছে। যার যার ঠিকানা শেষে। চলুন আগে এই জায়গাটা একটু মুছে নিই। আজকে সকাল সকাল পাম্প চালিয়ে ট্যাঙ্ক ভরতে হলো। সুজাতা তো জল চলে যাওয়ার পরে বাসন মাজতে আসে, সমস্ত কাজটা ওই ট্যাঙ্কির জলেতেই হয়। কল খুলে দিব্যিও বাসন মাজা ঘষা করতে থাকে, 10 মিনিটের মধ্যেই ট্যাঙ্ক খালি। কালকে বলতে হবে বাসনগুলো জলে ভিজিয়ে নেওয়ার পরে কলটা বন্ধ করে দাও, তারপরে মাজা ঘষা করো। আমার বাবু স্নান হয়ে গেছে জানেন। চলুন দেখা যাক আজকে দুপুরে কি রান্না করতে পারি না পারি। কিন্তু চলে আসবে বলেছি কি এর আগে, এই একটা কথাই 14 বার বলে ফেলছি। মাথার ঠিক নেই তো গো, গরমে পুরো মাথা দাউ দাউ করে জ্বলছে। কি বলছি, কোনটা বলছি, কোনটা 4 বার বলছি, কোনটা বলছি না, সেই হিসাব করে এখন কথা বলা যাবে না। মুখ থেকে যেই আওয়াজ বেরোচ্ছে এটাই অনেক। এখানে ফড়িংয়ের ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস অন করুন। আর এখানে আমাদের ভাত একদম অল্প করে চাল নিয়েছি, প্রত্যেক দিন ভাত থাকছে। আজকে মোচা ঘন্ট হবে জানেন। এর আগের দিন ইন্দ্র মোচা এনেছিল, রাতে ছাড়িয়ে রেখেছি। ছাড়িয়ে প্লাস্টিকের মধ্যে রাখলে মোচা কালো হয় না। আপনারাই বুদ্ধি দিয়েছেন, আপনাদের বুদ্ধি অনুযায়ী কাজ করছি আমি এখন। শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা। তাই ওই হীরক রাজার দেশে যে কথাটা বলেছিল, কিন্তু না, জীবন যতদিন আছে ততদিন শিখে যেতে হবে। ছোটদের থেকেও শেখার আছে, বড়দের থেকেও শেখার আছে, পাগলের থেকেও শেখার আছে, আবার নর্মাল মানুষের থেকেও শেখার আছে। মনে হচ্ছে ঘরের মধ্যে হাঁটাচলা করতে করতেই অজ্ঞান হয়ে পড়বো, এরকম অস্থির লাগছে। এতদিন ধরে গরম পড়ছে, ওরে বাবারে গেলাম গো বলিনি। এই 2-3 দিন টানা এমন গরম, বাপরে বাপ, মরা মানুষ জ্যান্ত হয়ে যাবে। হ্যাঁ, রোদটা কিন্তু সেভাবে ওঠেনি, দেখেছ, নিভজে জ্বলছে। এরকম নেভা জ্বলা রোদে গরম বাড়ে বেশি। চলুন আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। দেখেছেন রোদটা সেরকম দাউ দাউ করে ওঠেনি, গুমোট একটা গরম। আর এই দেখুন বন্ধু, আজকের মোচাটা যা সুন্দর কুচিয়েছি না, প্রেসার কুকারে 2খানা সিটি দেওয়ার সঙ্গে সঙ্গেই মিহি হয়ে যাবে, চটকাতে হবে না। মোচা বড় বড় করে কাটলে একটু চটকে নিতে হয়, নাহলে মাখো মাখো হয় না। দেখেছেন, ঝুড়ি করে ধুলে সব ওই ঝুড়ির ফাঁকা দিয়ে বেরিয়ে যাবে। আমি না সবজি খুব ভালো কাটি জানেন। শ্বশুরবাড়িতে প্রথম এসে সবজি কেটেছিলাম, সবাই সুনাম করেছে। মশলা বেটেছিলাম, সবাই সুনাম করেছে। আমি বলছি না, যে কাজটা করি সেটা খুব যত্ন সহকারে করার চেষ্টা করি।
এক এক সময় মন লাগে না, তখন হয়ে গেল ছ্যাত প্যাত। মোচা রান্না করব এটা ঠিক করেছিলাম, তাই ছোলা ভিজিয়েছি, একটু গরম জল দিয়ে ভিজিয়েছি বলে এই কয়েক ঘন্টার মধ্যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাও মোচার সঙ্গে একটু সিটি দিয়ে নামাবো। আমার রান্না বান্না কমপ্লিট। এখানে ফড়িংয়ের ভাত জল ঢেলে ঠান্ডা করতে দিয়েছি, ডাকবো। সে বেচারা ওপরের ঘরে শুয়ে রয়েছে, ওপরের ঘরটা ঠান্ডা তো। পটল ভাজা, টকের ডাল, দাঁড়ান একটু নেড়ে ঘেটে দেখাই, নাহলে তো বুঝতেই পারবেন না ডালটা কেমন পাতলা হলো। এই যে গরমকালে টকের ডাল একটু পাতলা হলেই ভালো লাগে। এই যে আমটা কাটার পরে দেখছি কি ওই হলুদ হয়ে গেছে, সেরকম টক হবে না ডালটা। আর এই হলো কি জানো, এটা মোচা ঘন্ট, দেখেছেন? একদম গা মাখা গা মাখা। মোচা যত জিরি করে কাটা হবে তত সুন্দর মাখো মাখো হবে। হয়ে গেল। একটু পাঁপড় ভাজলে ভালো হতো, আর ইচ্ছা করছে না। এক হাঁড়ি ভাত দুপুরে খাওয়া দাওয়ার পরে জল ঢেলে রাখবো। গরম ভাতে জল ঢাললে না টক হয়ে যায়। বাবা, রান্না বান্না করতে করতে দেখো চোখ মুখ লাল হয়ে গেছে। আসছে, খবর পেয়ে গেছে। ওর ভাত বেড়ে টেবিলের উপরে রেখেছি, গা হাত পা চিরবির চিরবির করছে। পটল ভাজা নাবিয়ে একটা খেলাম, তাতেই পেট ভর্তি। মনে হচ্ছে দুপুরে না খেলেও চলবে। কি বলুন তো, খতরনাক গরম ভাই। জামাই ষষ্ঠী কবে গো? আমার মাকে বললাম চলে আসো, বলে না রে এখন সেলাইয়ের কাজের খুব চাপ, গেলে হবে না। টাকা পয়সার থেকে দায়িত্বটা বেশি, জানেন তো। পাড়ার সব মানুষের অর্ডার নিয়ে বসে রয়েছে, সময় মতো দিতে না পারলে একদম ঘেঁটি মোটকে দেবে আমার মায়ের। আমার মায়ের কাছেই সবাই ব্লাউজ রে, চুড়িদার রে, তারপরে জামা কাপড় ফিটিংস করা রে করতে আসে। মা খুব ভালো দর্জি তো, এই সমস্ত করছে বলে ওই অত বড় রোগের কথা মাথায় থাকে না। নাহলে সারাক্ষণ ওই শরীরের রোগ নিয়ে চিন্তা হতো। তারপরে বাবু চলে গেল, আমার তো বাবুর চলে যাওয়ার সময় হয়নি, সেই সমস্ত কথা ভাবতে শুরু করতো। আনবো, এই দেখুন না, এসি চালিয়ে দরজা দিয়ে রাখলাম তো, আমার ফড়িং খাওয়া ফেলে চলে আসবে, ভাবে খাওয়ার থেকে দামি এখন এসির হাওয়া। খাওয়া পরে খেলেও চলবে। মা আমি এসির হাওয়া খাচ্ছে, ওখানে যাই। কি করছিস মা? পড়াশোনা না করে সিরিয়াল দেখলে হবে মা? বুকের ভেতরটা কেমন ধরাস ধরাস করছে, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা চলাচল বন্ধ করে দেবে, এরকমই লাগছে। একটু মিথ্যা কথা বলছি না গো, মারাত্মক গরম লাগছে আমার। এই আজকে বেশি করে বোধ পাচ্ছি। বিকেলে বৃষ্টি না হলে বাঁচবো কি করে গো? হ্যাঁ, আমি তো ষষ্ঠীর খাওয়া খেতে যাব না, তাই আমি এত গরম খেয়ে কি করব? এই ষষ্ঠীতে যে ফল জামাইকে খাওয়াবে, সেই ফল পাকানো গরম। মাকে বলবো ষষ্ঠীতে চলে আসো, এসে কয়দিন থাকবে এখানে। গুড ইভিনিং। এখন সময় সন্ধে 6:46। পপু 4:30টার সময় পড়তে গেছে, ইন্দ্র অনেক আগেই চলে এসেছে, ইন্দ্র দিয়ে আসলো। এখন আমিও বেরোবো যোগব্যায়াম ক্লাসে। দুপুরে যদি 5 থেকে 10 মিনিট চোখটা বন্ধ করে শুয়ে থাকতে পারি, তাহলে বিকেলের পরে এই চোখে মুখে ক্লান্তি ভাব, শরীরে ক্লান্তি ভাবটা আসে না। আজকে শুয়েছিলাম, তবে ফড়িং কি আওয়াজ শুনে 2 বার আচমকা ঘেউ ঘেউ করেছে। আমিও উঠেছি, সারা বডি থরথর থরথর করে কাঁপছে। এরকমই অবস্থা জানেন, এই ঘরে বসেও এরকম চিৎকার করে। সে যাই হোক, চলুন। আজকে কি গরম গো, উফ, জানলার পাশেও দাঁড়ানো যাচ্ছে না জানো। ফড়িংকে নিচের ঘরের পাখাটা চালিয়ে দিয়ে যাব। পুপু কখন আসবে কে জানে। আজকে গাছের পাতাগুলোও নড়ছে না, ভারী হয়ে গেছে তো, এত ধুলো এত ধুলো, সে আর নড়াচড়ার ক্ষমতা নেই। দেখেন, একটুখানি বৃষ্টি না হলে পাতাগুলো পরিষ্কার হবে না,
হাওয়া বাতাস কিছুই দিতে পারবে না। চলো না, সব বিজ্ঞান গুলে খেয়ে নিয়েছি। গাছের পাতা নড়ছে না কেন? ধুলো পলে ভারী হয়ে গেছে, আটকে যাচ্ছে, কথা ভালো লাগছে না। এই যে এটা নিয়ে যাবো। আয় বাবা নিচে আয়, পাখা চালিয়ে দেবো আয়। কেউ আসলে টের পাবি, ঘ্যাও ঘ্যাও করতে সুবিধা হবে। ওপরের ঘরে থাকলে কি হবে বলেন তো, ডোরবেল বাজলে সিঁড়ি দিয়ে তত্তর করে নামবেন, পায়ে চোট পাবে। এর আগের দিন তো তাই হলো। কত টাকার ওষুধ খাওয়ালাম, তারপরে পা ঠিক হয়েছে। ও বাবা, ওর জীবনে শান্তি নেই গো। দুনিয়ার সব সমস্যার সঙ্গে ও একাই লড়ে নিতে পারবে, ও সেই ক্ষমতা আছে। সেই রকম ভাবসাব দেখায়। কোথায় গেল বলেন তো, ব্যাগটা কোথায়? ব্যাগের মধ্যে আগের দিনের টি শার্টটা রয়েছে, বের করিনি। আমি যেই জামা গা থেকে একবার নামাবো সেটা দ্বিতীয়বার পরতে পারি না। সে যতই ভালো জামা হোক, নতুন জামা হোক, সে একটু হলেও ধোয়া কাচা করতে হবে, তারপরে দ্বিতীয়বার গায়ে। এটা নিয়ে যাবো আজকে। এই জানলাটা দিয়ে যাই, হঠাৎ করে বৃষ্টি আসলে হ্যাঁচলাতে ভিজে যাবে। ভালো হাওয়া দিচ্ছে গো বাইরে। ঘরে বসে যতটা গরম লাগছে, বাইরে বেরোলে কিন্তু অতটা গরম নেই, হাওয়া আছে না। খামোকা ভাবছিলাম গাছের পাতা নড়ছে না, ধুলো জমে ভারী হয়ে গেছে, গাছের পাতা বুড়া হয়ে গেছে। মারাত্মক গরম গো, মারাত্মক। না না, হ্যাঁ। কোকো কেমন লাগছে? হ্যাঁ 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 হ্যাঁ। ডিজিটাল ঘড়ি কারেন্টে চলে, ও মাঝে মধ্যেই চোখ বন্ধ করে ফেলছে। আর বান্ধবীদের সঙ্গে আসার পথে গল্প করছিলাম, একটুখানি মাজা কিনলো। যে কোনো ফলের রস জাতীয় ড্রিঙ্কস খেলে আমার গলা জ্বালা করে, বুঝেছেন? ফলের রসে আপত্তি রয়েছে আমার শরীরের, তাও সবাই খাচ্ছে, আমিও 2 ঢোক খেলাম। বলে না, লোভে পাপে মৃত্যু। আর আজ দুপুরে যা রান্না করেছি তাই দিয়েই হয়ে যাবে। ডাল রয়েছে, মোচা ঘন্ট রয়েছে, একটা পটল ভাজা রেখে দিয়েছে। ইন্দ্র দুপুরে পুরো পরিষ্কার করে খায় না, তো একটু হলেও প্রসাদ রাখে। রাতে যদি বলে ডিম ভাজার কথা, তো ভেজে দেবো, বুঝেছেন? এইটুকুই হচ্ছে গল্প। পুবু ওপরের ঘরে এসি চালিয়েছে, আওয়াজ পাচ্ছি। আমিও গা হাত পা ধুয়ে একটা ঢোলা ঢালা নাইটি পরে ওপরের ঘরে যাই। পুরনো জামা কাপড়ের ড্রাম থেকে 3-4টে ছেঁড়া ফাটা নাইটি বের করে রেখেছি। যত গরম পড়বে তত ছেঁড়া ফাটা নরম কাপড়ের নাইটি পরলে দেখবেন শান্তি। যা ছেঁড়া ছিঁড়েছে, ও বাবা, ওটা পরে আয়নার সামনে দাঁড়ালে আমি নিজেই ভয় পাবো। ইন্দ্র দেখলেও রাগারাগি করে, মানে অতিরিক্ত রং চটা, কোথাও ছেঁড়া কিংবা সেলাই অনেকটা খুলে গেছে, ওই ধরনের জামা কাপড় পরতে দেখলে খুব রাগ করে। হ্যাঁ, তোমার নেই, কিনে দিই না, কেনো না কেন? বোঝে না গো, এই চরম গরমে ওই ছেঁড়া ফাটাতেই সুখ। সে যাই হোক, চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা। আমি একটু জল খাবো বলে মগটা হাতে নিয়েছি, তার আগে ভাবলাম এরপরে তো জামা কাপড় চেঞ্জ হয়েই যাবে, আর আমি ক্যামেরার সামনে আসতে পারবো না, তাই আপনাদের টাটা বাই বাই বলে দিই। আর বাড়ি থেকে বেরোনোর সময় জানেন, ভুল করে চাবি নিয়ে চলে গেছি। আমি যে অফিসে দিয়ে আসবো, মেয়েটা টিউশন থেকে এসে ঘর খুলে ঘরে তালে তালে অনেক কিছুই ভুলে যাই। তা বললো, মা আমি ওই যাচ্ছি, তুমি একটু বেরিয়ে চাবিটা দাও। আমি বললাম, আমি তো আর দিতে পারবো না রে মা, আমি ব্যায়াম করতে ঢুকে গেলে ব্যাগ থাকে বাইরে, ফোন করলেও শুনতে পারবো না। বলছে ঠিক আছে, আমি বাবাইকে ফোন করে নিচ্ছি। তাই ইন্দ্র এসে মনে হয় চাবি দিয়ে তারপরে গেছে।
কতবার বলেছি মেয়েটা এখন বড় হয়েছে, ও ওর মতন বেরিয়ে যায়, ঘরে আসে, তুমি তোমার মতন বেরিয়ে যাচ্ছ। আমারও একটুখানি রাস্তাঘাটে বেরোতে ইচ্ছা করে, তা তিনজনের কাছে তিনটে সেট চাবি থাকলে সুবিধা। ও লোকটাকে বোঝানো যায় না, যেটা বুঝবে না সেটা বুঝবেই না, কেউ বোঝাতে পারবে না। আর যেটাও বুঝে গেছে যদি ভুল হয় সেটা টেনে কেউ মাথা থেকে বের করতে পারবে না, বুঝেছেন? এইরকমই হচ্ছে আমাদের প্রভু। চলুন একটু ঠান্ডা জল খাবো। আমি তো ফ্রিজে ঠান্ডা জল রাখি না, এই জলটার সঙ্গে 2 টুকরো বরফ কুচি মিশিয়ে খাবো, নাহলে ভালো লাগছে না। মারাত্মক গরম গো, বাইরে হাওয়া দিলে কি হবে, ওই জানলা কপাট ভেঙে হাওয়া ঘরে আসছে না, তাই জন্য ঘরে থাকলে গরম লাগছে বেশি।